কলোনির সাইডে একটা নির্জন বাড়ি, যেখানে রয়েছে এক সৎ মা, বাবা এবং দুই বোন। কিন্তু এই পরিবারকে নিয়ে ঘটছে প্রতিনিয়তই কিছু রহস্যময় ঘটনা। কখনো নেমে আসছে মৃত্যুর নিকষ ছায়া, যেটা তাদের বাবা জানার পরেও কিছুই করতে পারছে না। কিন্তু কেন? আসলেই কি তারা চারজন, নাকি আরো কেউ একজন আছে তাদের এই বাড়িতে? এই বাড়ির গহীন অন্ধকারে লুকিয়ে আছে কোন রহস্য? কেন এই বাড়ির কেউ বেরোতে পারছে না এই রহস্যের মায়াজাল ছিঁড়ে? আজ নিয়ে এসেছি কোরিয়ান হরর একটা মাস্টারপিস মুভি, যেটা টুইস্ট তোমরা ভাবতেও পারবে না। আর কোরিয়ান মুভি যে কি লেভেলের টুইস্টে ভরা হয় সেটা তোমরা অবশ্যই জানো। তাহলে চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক। একটা মানসিক হসপিটালে সাইকিয়াট্রিকের কাছে মানসিক রোগে ভুগতে থাকা একটা ছোট্ট মেয়ে সুমি এসেছে ট্রিটমেন্টের জন্য। তার রোগ অনুযায়ী সাইকিয়াট্রিক তাকে জিজ্ঞেস করে তার আজকে দিনটা কেমন কাটলো এবং তার আসল পরিচয় কি। সে কি বুঝতে পারছে সে আসলে কে? সুমি এসব কথার কোনো উত্তর দিল না। এরই সাথে সাইকিয়াট্রিক তার পরিবারের একটা ছবি দেখিয়ে তাদের ব্যাপারে জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দেয় না। ডাক্তার তার কাছে আবার জানতে চাই ওই দিনে আসলে কি হয়েছিল। সুমি তার এই কথার উত্তর না দিয়ে চুপ করে থাকলে তার বাবা মুভিয়ং এবং ছোট বোন সিয়ং এর সঙ্গে তাদের কান্ট্রি সাইডের বাড়িতে আবারও ফিরে আসে। দুই বোন তাদের প্রিয় লেকের পারে কিছুটা সময় কাটিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলে তাদেরকে ওয়েলকাম জানায় সৎ মা ইয়নজু। জু বলে সে তাদের জন্য রান্না এবং সমস্ত রুমগুলো পরিষ্কার করে দিয়েছে। যদিও ইয়ং আর সুমি তার কোনো কথার উত্তর না দিয়ে রুমে চলে যায়। আসলে জুয়ের সঙ্গে তাদের সম্পর্ক মোটেও ভালো নয়। রুমে এসে সুমি দেখে জু তাদের সমস্ত পোশাক গুছিয়ে দিয়েছে, যদিও এটা তার পছন্দ হয় না, কারণ সে চায় না জু তার কোনো জিনিসে হাত দিক। রাতে সুমির বাবাকে দেখা যায় কাউকে লুকিয়ে ফোন করতে। সে বলছিল আজ তারা সুমিকে ডাক্তারের কাছে নিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। পরিস্থিতি দিনের পর দিন হাতের বাইরে চলে যাচ্ছে। রাতে ডিনার করার সময় জু বলে এই উইকেন্ডে তার ভাই সুনকিউ এবং তার স্ত্রীকে ইনভাইট করেছে। তারা এলে হয়তো সুমির মন একটু ভালো হবে। তবে ইয়োনেতে তেমন একটা গুরুত্ব না দিয়ে খাবার শেষ করে উঠে যায়। তবে সৎ মায়ের সঙ্গে সুমির সেই সময় ঝগড়া হলে কিছুক্ষণ পর হিয়ন এসে জুকে দুটো ওষুধ দিয়ে যায়। রুমে এসে সুমি সিয়ংকে বলে সৎ মা তাকে কোনো কিছু বলে অপমান করেছে কিনা, আর সে যদি তার সঙ্গে কোনো বাজে ব্যবহার করে থাকে তাহলে সে যেন তাকে জানায়। যদিও শান্ত সিয়ং মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় যে জু তার সঙ্গে কোনো বাজে ব্যবহার করেনি। এদিকে রাতে সিয়ং ঘুমাতে গেলে তার বিছানায় কোনোভাবেই ঘুম আসে না। এই জন্য সে বাইরে এসে ড্রয়িং রুমে সোফাতেই ঘুমিয়ে পড়ে। আর এদিকে সিয়ং বাইরে কারুর পায়ের আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। কেউ তার শরীর থেকে চাদর টেনে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। এই দেখে সে ভয় পেয়ে চলে যায় সুমির রুমে। সুমি তাকে জিজ্ঞেস করলে সিয়ং বলে কেউ তার রুমে এসেছিল। সকালে সুমির ঘুম ভাঙে একটা অদ্ভুত স্বপ্নে। সে দেখে তার আসল মাকে কেউ একজন মেরে ফেলছে। সে আরো দেখে একটা ঘাড় ভাঙা মহিলা চলে যাচ্ছে তার বেডের পাশ দিয়ে এবং সে আস্তে আস্তে তার দিকেই এগিয়ে আসছে। এটা দেখে সে ভয় পেলে বুঝতে পারে এই সবটাই ছিল তার ঘুমের মধ্যে দেখে থাকা একটা দুঃস্বপ্ন। সেই সময় হিয়ন এসে তাদের খাবার জন্য নিচে ডাকলে সে বুঝতে পারে তার বোন একটু অসুস্থ। এর থেকেও অবাক করার বিষয় হলো তার সৎ মা জুও এই একই দিনে অসুস্থ হয়ে পড়েছে। বেলা হয়ে গেলে সুমি আর সিয়ং ব্যালকনিতে এসে তাদের মায়ের সব থেকে প্রিয় পাখিগুলোকে দেখতে থাকে। সুমি বলে তার মন করে এই পাখিগুলোকে মেরে ফেলতে নয়তো উড়িয়ে দিতে, তাহলেই তারা একমাত্র জুকে কষ্ট দিতে পারবে। আসলে জুকে সুমি এতটাই ঘৃণা করে যে কোনোদিনও সে তাকে খুশি দেখতে চায় না। তখনই হিয়ন তার সঙ্গে দেখা করতে আসলে বলে যে সে জানে সুমি তার উপরে রেগে আছে এবং সে বাবা হিসেবেও ভালো না, তবে সে সব সময় সুমির ভালো চায়। তাই সে যেন এই ঠান্ডার ভেতর ব্যালকনিতে না থেকে তাড়াতাড়ি রুমে ফিরে যায়। হিয়ং চলে গেলে সুমি সিয়ংকে রেখে তাদের পুরনো স্টোর রুম থেকে তাদের পুরনো ফ্যামিলি অ্যালবামটা খুঁজতে চলে যায়। এরই মধ্যে একটা ছিল তাদের পরিবারের ছবি, যেখানে তার মা, বাবা, সিয়ং, সে নিজে এবং আরেকজন তাদের সৎ মা জু। তার মায়ের সঙ্গে জুর ছবি দেখে সে বুঝতে পারে জু ছিল তার মায়ের নার্স। এটা দেখে সে রেগে গেলে তখনই সেখানে সিয়ং চলে আসে। সুমি ওই ছবিগুলো সিয়ং এর থেকে লুকিয়ে রেখে মায়ের পুরনো গয়না দেখাতে থাকলে সিয়ং তার মায়েরই একটা জিনিস হাতে নিয়ে মন্ত্র পড়তে লাগলে সুমি সেই ব্যাপারটা জিজ্ঞেস করে। সিয়ং বলে এই মন্ত্রটা তার মা তাকে শিখিয়েছিল এবং এটা পাঠ করলে নাকি তাদের মা ফিরে আসতে পারে।
এই দুনিয়াতে আরো একবার। যদিও সুমি এইটাতে ততটা গুরুত্ব না দিলে তার নজরে পড়ে সিয়ং এর হাতে থাকা কালশিরে দাগ। তার হাতের অবস্থা এমন কিভাবে হলো জানতে চাইলে সিয়ং কিছু না বলে রুমে চলে যায়। তবে সুমির সন্দেহ হয় এটা তাদের সৎ মায়ের কাজ। তবে সুমি জুকে এটা নিয়ে জিজ্ঞেসও করলে সে তাকে জানায় কেউ যদি তার কথা অমান্য করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে, এতে আর নতুন কি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে প্রতিদিনের মতোই আবার কথা কাটাকাটি শুরু হলে জু বলে তার মৃত মায়ের ছবি দেখে কাঁদলেও তাদের বর্তমান পরিস্থিতি ঠিক হবে না, কারণ সে তো আর ফিরে আসবে না। তাই তাদের উচিত জুকেই তাদের মা হিসেবে মেনে নেওয়া। হিয়ং এই সব কিছু শুনে কি হয়েছে সুমির কাছে জানতে চাইলে সুমি বলে হিয়ং সবকিছু জেনেও না জানার ভান করছে। সে জানে জু তাদের উপরে কিভাবে অত্যাচার করে, তবে এসব কিছু জেনেও সে সুমিকে চুপ করানোর চেষ্টা করে। রাতে জুয়ের ভাই এবং তার স্ত্রী তাদের বাড়িতে ডিনারের জন্য আসলে ডাইনিং টেবিলে সুমি ও সিয়ং উপস্থিত থাকে না। খাবার সার্ভ করে জু ও তার গেস্ট খেতে শুরু করলে জু নানা রকমের কথা এবং ছোটবেলার কিছু গল্প করতে শুরু করে। সে খুব উৎসাহিত ছিল, তবে সুয়ান এবং তার স্ত্রীর জন্য এটা খুবই অস্বস্তিকর ছিল। তাদের যেন জুয়ের এই আচরণ মোটেও পছন্দ হচ্ছিল না। তবে হঠাৎ করে সুনকিওর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে সে চেয়ার থেকে নিচে পড়ে যায়। দেখে মনে হয় কেউ তার গলা টিপে ধরেছে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকলে সুনকিউ ও হিওয়ান তাকে কোনোভাবে শান্ত করে সুনকিউ তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে যায়। ফেরার সময় সুনকিউ তার স্ত্রীর থেকে ক্ষমা চেয়ে বলে সে এই আজব বাড়িতে আসতে না চাইলেও তার বোনের জড়াজড়িতে আসতে হয়েছে। তবে তার স্ত্রী এই কথাতে কোনো গুরুত্ব না দিয়ে তাকে বলে সে সুমিদের বাড়ির সিঙ্কের নিচে একটা মেয়ে এবং একটা প্রেতাত্মাকে দেখেছে, যদিও সেটা কে সে জানতো না। এদিকে গেস্টরা চলে যাওয়ায় জু টেবিলে একাই মনমরা হয়ে বসে থাকলে হঠাৎ সে দেখে কিচেনের সিঙ্কের ডয়ার আপনা আপনি খুলে যাচ্ছে। তাই জু সেটা বন্ধ করে সিঙ্কের নিচে একটা চুলের ক্লিপ পরে থাকতে দেখলে সেটা তুলতে গেলে টের পায় তার পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ানক অশরীরী সবুজ ফ্রক পরা একটা মেয়ে তার দিকে ক্রমাগত দেখে চলেছে। জু প্রচন্ড ভয় পেয়ে গেলে হিয়ন যখন তাকে ওষুধ দিতে আসলে সে তাকে অনুরোধ করে আজ রাতে একসাথে থাকার জন্য, কারণ সে আজকে প্রচন্ড ভয় পেয়ে আছে। কারণ সিয়ং ও সুই হসপিটাল থেকে আসার পরেই এই বাড়িতে নানান ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। হিয়ন পুরো বাড়িটা ঘুরে দেখবে বলে তাকে আশ্বস্ত করে চলে যায়। জুয়ের কিছুতেই একা ঘুম আসে না। হিয়ন পুরো বাড়িটা ঘুরে দেখতে থাকলে দেখে জুয়ের প্রাণের চেয়েও দুটো পাখির মধ্যে একটি পাখি খাঁচার ভেতরেই মারা গেছে। জুয়ের ঘুম না আসায় সে বাইরে এসে এই দৃশ্য দেখতে পেলে ভাবে এইটা নিশ্চয়ই সুমির কাজ এবং সে এইটা করেছে তাকে কষ্ট দেবার জন্য। তাই সে রেগে সিয়ং এর রুমে গেলে দেখে টেবিলের ওপর অনেকগুলো ফটোগ্রাফ পড়ে আছে। সেগুলো আসলে ছিল সিয়ং এর আসল মা এবং তার পরিবারের ছবি। তবে সেই ফটোগুলোতে একটা জিনিস ছিল কমন, সিয়ং জুয়ের মুখ কেটে দিয়েছে কালো কালি দিয়ে। আর তখনই জু সিয়ং এর বেডে তার আরেকটা পাখি দেখতে পেয়ে রেগে সিয়ংকে একটা আলমারির মধ্যে বন্দি করে রাখলে বেরোনোর জন্য সিয়ং জোরে চিৎকার করলে সুমি চলে আসায় সে আলমারি থেকে সিয়ংকে উদ্ধার করে। এত চিৎকার চেঁচামেচি শুনে হিওয়াং আসলে সুমি বলে তার দ্বিতীয় স্ত্রী ক্রমাগত সিয়ংকে হ্যারাস করে চলেছে আর সে সবকিছু জেনে কেন চুপ করে রয়েছে। আর এই ঘটনার সাথেই আসে মুভির একটা অসাধারণ টুইস্ট এবং আমরা জানতে পারি সিয়ং আসলে বেঁচে নেই, সে অনেক আগেই মারা গেছে। আর এই মৃত্যুর শোক সামলাতে না পেরে সুমি মানসিক রোগের শিকার হয় এবং মনে করতে থাকে তার বোন এখনো বেঁচে আছে। আর এই জন্যই আমরা মুভির শুরুতে সুমিকে ডাক্তারের কাছে দেখি। তো আজ কোনো মতে সুমিকে ঘুমোতে পাঠিয়ে হিয়ং কাউকে ফোন করে বলে জলদি তাদের বাড়িতে আসতে, কারণ সুমিকে তার একার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। পরদিন সকালে জু একটা বস্তায় জোরে জোরে লাঠি দিয়ে মারতে থাকলে তখনই সুমির ঘুম ভেঙে গেলে কিচেনের দিকে এলে রক্তের দাগ সহ একটা বস্তা দেখতে পায় এবং পাশে রয়েছে একটা লাঠি। এই বস্তার মধ্যে ভরে জু সিয়ংকে মেরে ফেলেছে ভেবে সুমির সঙ্গে সৎ মায়ের হাতাহাতি লাগে এবং এক পর্যায়ে সুমি অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে যখন চোখ খুলল সে দেখে জু টেনে নিয়ে যাচ্ছে এবং মেঝেতে পড়ে রয়েছে অনেক রক্ত। তখনই সৎ মা জু একটা বিশাল পাথর দিয়ে সুমিকে মারতে গেলে হিয়ং এসে তাকে বাঁচিয়ে সোফায় বসিয়ে ওষুধ আনতে গেলে দেখা যায় সেখানে সুমি নয় বরং তাদের সৎ মা জু বসে আছে, কিন্তু তাকে হিয়ন সুমি বলে সম্বোধন করছে। হিয়ন বলে অনেক হয়েছে, আজ তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে।
তখনই সুমির সঙ্গে সেম দেখতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং এরই সাথে এখানে আরো একটি সিক্রেট রিভিল হয়। আসলে শুরুর দিকে যখন তারা প্রথম এই বাড়িতে শিফট হয় তখনই এই পরিবারে মাত্র দুজন সদস্য ছিল, সুমি আর হিয়ন। অর্থাৎ এতক্ষণ যে সৎমাকে দেখানো হয়েছে তার কোনো অস্তিত্ব এই বাড়িতে ছিল না। আসলে এই সবটাই হয়েছে সুমির ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার নামক একটি মানসিক রোগের কারণে। হিয়নের স্ত্রী অর্থাৎ সুমির মা ও বোন একসাথে মারা যাওয়ার ধাক্কা সহ্য করতে না পেরে সুমি তার সৎ মা এবং বোনের চরিত্র মনের মধ্যে তৈরি করে ফেলে এবং প্রতিবার সে নিজেই দুজনের চরিত্র প্লে করছিল। মানে একবার সুই ওর বোন স্বাস্থ্য এবং কখনো ওদের সৎ মা, এবং এই কারণেই সেদিন হিয়ংকে আলাদা শুতে দেখা যায়, কারণ ওর সাথে তখন জু নয় বরং ওর মেয়ে ছিল। আশা করি এবার বুঝতে পেরেছো কেনই বা সেদিন দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়েছিল, কারণ দুজনে একই মানুষ ছিল। একটু আগে যখন জু তার কল্পনায় সুইকে কাঁচি দিয়ে আঘাত করেছিল তখন আসলে সে নিজেকেই আঘাত করছিল। এই কারণেই হিয়ন এসে তার হাতে রক্ত দেখতে পেয়েছিল। এমনকি সকালে জু কাউকেই বস্তায় ভরে নিয়ে যায়নি, বরং ওটা সুমি নিজেই একটা পুতুলকে ভরে সিয়ং ভেবে তাকে মারতে থাকে, কারণ সুমি মনে করত তাদের সৎ মা সিয়ংকে প্রচন্ড ঘৃণা করত। তাই সে যখন জুয়ের চরিত্র প্লে করত তখন ও সিয়ং এর ওপর অত্যাচার করত। আবার যখন সে সুমির চরিত্রে ফিরে আসতো তখন আবার সে সিয়ংকে প্রোটেক্ট করত। গল্পের শুরুতে যখন সুমি সিয়ং এর সঙ্গে বাড়িতে ফিরে আসে তখন শুধু সে ও তার বাবা বাড়িতে ফিরেছিল এবং লেকের ধারে সে একাই বসে গল্প করছিল। অর্থাৎ এই পুরো বিষয়টা ছিল শুধু একটা হ্যালোসিনেশনের মতো। এমনকি সেদিন জুকে কষ্ট দেওয়ার জন্য সুমি নিজেই ওই পাখিগুলোকে মেরেছিল। এমনকি হিয়নের ভাই যখন তার স্ত্রীকে নিয়ে আসে তখন টেবিলে সুমি ছাড়া আর কেউ ছিল না। এই কারণেই তাদের অস্বস্তি বোধ হচ্ছিল। এইবার যেই প্রশ্নটা থেকে যাচ্ছে সেইটা হলো তাদের সৎ মা জু সে আসলে কে, সেইটা একটু পরেই জানতে পারবে। তো এখন হিয়ন সুমিকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসে এবং সুমি মনে করতে থাকে তার ছোটবেলার দিনগুলো, যখন সে আর সিয়ং ছিল ছোট্ট হাসি খুশি বাচ্চা। তাদের মা তখন খুবই অসুস্থ ছিল, তাই হিয়ন তার স্ত্রীকে দেখাশোনা করার জন্য একটা নার্সকে নিয়ে আসে এবং সেই নার্স ছিল জু। এইভাবে কিছু সময় অতিক্রম হওয়ার পর হিয়ন আর জুয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং তারা লুকিয়ে এঙ্গেজমেন্ট করে ফেলে, যেটা হিয়নের ভাই সাপোর্ট করত। এইবার এই খবর কোনোভাবে হিয়নের স্ত্রী জেনে ফেললে আলমারির মধ্যে সে নিজেকে শেষ করে দেয়। আর এই কারণেই সেদিন ঘুমের মধ্যে সুমি তার মাকে ঘাড় ভাঙা অবস্থায় দেখতে পেয়েছিল। আসলে সেদিন তার মাকে এই অবস্থায় দেখে সিয়ং তাকে বাঁচানোর চেষ্টা করলে পুরো আলমারিটা তার মাথার উপর পড়ে যায়। জু চিৎকার শুনে সিয়ং এর রুমে গেলে দেখে আলমারির নিচে সিয়ং চাপা পড়ে আছে, কিন্তু তার দেহে এখনো প্রাণ আছে। জু ইচ্ছে করলে কিন্তু তাকে বাঁচাতে পারত, কিন্তু সিয়ং এর প্রতি যেহেতু তার অনেক রাগ ছিল তাই সে তাকে না বাঁচিয়েই চলে যায়। পরে অবশ্য জুয়ের মনে হয় সিয়ং একটা বাচ্চা, তাকে মৃত্যুর মুখে ফেলে রাখা ঠিক হবে না। সুমি সেখানে এসে তাকে অনেক উল্টো পাল্টা কথা বলে তাদের জীবন থেকে চলে যেতে বলে। এই কথা শুনে জু রেগে যায় এবং বলে এই মুহূর্তটার জন্য সুমিকে সারা জীবন পস্তাতে হবে। এই বলে তাকে আলমারির তলায় ফেলে রেখেই সেখান থেকে চলে যায়। এদিকে সুমিও তার বাড়িতে কি হয়েছে এই বিষয়টা অজানা থাকলে রাগে বাড়ি ছেড়ে চলে যায় এবং এইভাবেই মারা যায় সুমির মা এবং ছোট বোন। তবে পরে এই ঘটনাটা জানতে পারলে সুমি জুকে তার মা এবং বোনের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। আর এরপর থেকেই সে মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মানসিক রোগে ভুগতে শুরু করে। তার সব সময় মনে হতো জু সিয়ংকে মারার চেষ্টা করেছে এবং সুমি ফিরে এসে তাকে সব সময় বাঁচাতো, আর এটা ছিল তার হ্যালোসিনেশন। তবে এত কিছুর মাঝে দুজনের আত্মা কিন্তু কখনোই মুক্তি পায় না, তাই হিয়নের ভাইয়ের বউ তাদের শিকার হয়। গল্পের এক পর্যায়ে দেখা যায় জু বাড়ি ফিরে আসলে সে এক ধরনের আওয়াজ শুনতে পায়, মানে একটা সুর শুনতে পায়, যেটা এক সময় সে সিয়ংকে শিখিয়েছিল। জু সেই সুরটাকে ফলো করে একটা রুমে এসে সেই আলমারিটা খুললে সিয়ং এর আত্মা মেরে ফেলে জুকে এবং হসপিটালে দেখা যায় সুমিকে চোখের জল ফেলতে এবং তার লিখে আসা একটাই নাম সিয়ং। আর এই ঘটনার সাথেই শেষ হয় আমাদের আজকের মুভি এ টেল অফ টু সিস্টার্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।